গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা দেখেছি কিছুদিন আগে তেলের দামও হয়তো কয়েকদিনের মধ্যে বেড়ে যাবে, সেটা ভারতীয় অর্থনীতিকেও তার একটা ধাক্কা লাগবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভারত কোন পথে যাবে? দেখুন, ভারত আননেসেসারি অ্যাগ্রেশন অ্যাজ এ সেন্সিবল রেসপন্স, প্রথমেই যেটা চ্যাপলিনের কথাটা দিয়ে শুরু করলাম, সেন্স অফ রেসপন্সিবিলিটি উইল রাইট দ্য স্টোরি অফ হিউম্যান কাইন্ড। এই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা ভারত বরাবরই প্র্যাকটিস করে এসছে এবং ভারত নিজের বিদেশ নীতির মাধ্যমে সেটা বরাবরই প্রকাশ করে এসছে। দেখুন, আপনি খুব মেজাজ দেখাচ্ছেন, আমি পাল্টা আপনাকে একটা ঘুষি মেরে দিলাম, এটা কোনো ম্যাচিওরিটি সাইন নয়। ম্যাচিওরিটি হচ্ছে যখন আমরা দুজন দুজনের কনফিউশনটাকে ক্লিয়ার করে নিয়ে বেরিয়ে যাব, সেটা হচ্ছে সেন্স অফ ম্যাচিওরিটি। এই সেন্স অফ ম্যাচিওরিটিটা কিন্তু ভারতবর্ষ তার বিদেশ নীতির মাধ্যমে গোটা পৃথিবীকে দিনের পর দিন বুঝিয়েছে। ভারতবর্ষ যেই পলিটিক্স চালাচ্ছে বা ভারতবর্ষে যে ডিপ্লোমেসি চালাচ্ছে, এই ডিপ্লোমেসিটা ব্যালেন্স ডিপ্লোমেসি, ইকুইলিব্রিয়াম সৃষ্টি করার জন্য করছে। শুধু তাই নয়, ডাউন দ্য লেন একটা জিনিস দেখুন, খুব টেকনিক্যালি বুঝুন। ইরানের টপ 10টা লিডার মারা গিয়েছে, আমি ধরেই নিলাম তর্কের খাতিরে। কালকের ডেটা দাঁড়িয়ে আমেরিকা বলুন, ইসরায়েল বলুন, এদেরকে নেগোশিয়েট করবে, কার সাথে করবে? কে ডিসিশন নেবে ইরানের পক্ষ থেকে? কোন টেবিলে বসেই নেগোসিয়েশন হবে? সেই টেবিলের মধ্যস্থতা কে করবে? কোন দেশ করার ক্ষমতা রাখে? এমন কোন দেশের নাম বলুন যে ইন্টারভেন করছে না, বা এমন কোন দেশ যে যুদ্ধের পক্ষে না বিপক্ষে সেটা নিয়ে কোনো স্টেটমেন্ট করছে না? ভারত, একমাত্র ভারত। না রাশিয়া না চায়না, কেউ ইকুইলিব্রিয়ামে বসতে পারবে না, বসা উচিত নয়, সেটা একটা বায়াস স্টেপ হয়ে যাবে। সো এই যে বসতে ভারত বসবে, সুতরাং ভারতকে সেটা কোয়ালিফাই করছে ভারত যোগ্যতায়, এবং সেইখানে দাঁড়িয়ে ভারতকে বসাটা, ভারতের নেগোশিয়েট করাটা ইম্পর্টেন্ট। কোথাও গিয়ে শুভাশিস এই প্রশ্নটা আজকে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে ইরান, তারা ব্রিক্স কান্ট্রি, ব্রিক্সের মধ্যে রয়েছে। ভারত এবার ব্রিক্সের প্রেসিডেন্সি হয়তো ভারতেই আসতে হবে ইরানের কোনো এক প্রতিনিধিকে আগামী কয়েক মাসের মধ্যে। কিন্তু কোথাও গিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির যে বক্তব্য, গত কয়েক বছর যদি আমরা পেছন ফিরে যাই, তাহলে কাশ্মীর, 370 তুলে দেওয়া, দিল্লির ঘটনা, সব নিয়ে একের পর এক মন্তব্য খামেনির ভারতের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। কোনোদিনই যে ভারতের সঙ্গে একেবারে গলায় গলায় বন্ধুত্ব সেটা নয়, কিন্তু অন্যদিকে কাতার, সৌদি আরব বা এইসব জায়গাগুলোর সঙ্গে ভারতের নতুন করে সম্পর্কের উন্নতি হচ্ছে। তাহলে এই দুটো বিষয়কে সামনে রেখে ইরান কি তাহলে ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে? কোনোদিন না। কোনো দেশ যদি কোনো দেশের সাথে কাইনেটিকে যুক্ত হয়, তার মানে আমাকে সবসময় মন্তব্য করতে বেরোন তো না। আপনি আপনার পাড়ায় যাদের মধ্যে ঝগড়া হয়, আপনি তাদের ব্যাপারে সবার ব্যাপারে মন্তব্য করেন না তো? আপনি মন্তব্য করেন যদি আপনি কোনোভাবে সেখানে ইনভলভ থাকেন। আপনি যদি ইনভলভ না থাকেন, কেন মন্তব্য করতে যাবেন? তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, খুব জোর গিয়ে মিটমাট করতে যদি লাগে, আপনাকে ডাকে, আপনি গিয়ে মিটমাট করে আসবেন। আপনি কেন বেকার বেকার মন্তব্য করতে যাবেন? এটা কি সাধারণ মানুষ করে নাকি? কোনোদিনই করবে না। পৃথিবীর এত জায়গায় ঝগড়া হচ্ছে, আমার চেনা মানুষরা, আমার স্কুলের কলেজের বন্ধুরা, আমার বান্ধবীরা কোথাও না কোথাও আজকের ডেটে ঝগড়া করছে, তো সবাইকে ফোন করে করে আমি মিটমাট করবো? এটা কি আমার কাজ? এটা কি একটা সুস্থ রাষ্ট্রের কাজ নয় তো, করবেও না। ভীষণ ব্যালেন্স থিওরিতে এগোবে। ভারতবর্ষ সাথে ইরানের সম্পর্ক, সামরিক সম্পর্ক যতটা আছে ভারত পালন করবে, যতটা ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে ভারত পালন করবে। কিন্তু যেটা যখন ইরান অন্যায়ভাবে সৌদিকে হিট করেছে, ভারত তার প্রতিবাদ করেছে। যখন ইরানের উপরে অন্যায়ভাবে হিট হয়েছে, ভারত সেটারও প্রতিবাদ করেছে। কিন্তু এই যে চাবাহার পোর্ট, সেখানে তো ভারত লগ্নি করেছিল, আমেরিকা তার উপর স্যাংশন বসিয়ে দেয়, কিন্তু সেই স্যাংশনটাও তো আমেরিকা তুলে নিয়েছিল। ভারত তো সেখানে কিছু টাকা তারপরেও ইনভেস্ট করেছিল, কিন্তু চীনের ইনভ্যালিড স্যাংশন, ওটা স্যাংশনটা ওর দায়িত্বে নেই। একটা জিনিস বুঝুন, আমি কালকেও আপনার সাথে এই কথাটা বলেছি, মানে একই জোক রোজ মারতে খুব বাজে লাগে, তবু আপনাকে আমি বলছি জিনিসটা হলো, আমি আজকে আপনাকে আমি বলে দিচ্ছি যে আগামী যতগুলো সিনেমা দেখবেন অমিতাভ বচ্চনের, সব সিনেমা অমিতাভ বচ্চনকে লম্বা লাগবে, এটা আমি বললাম। এবং আপনি জেনে রাখুন, অমিতাভ বচ্চনকে টিভিতে আপনাকে লম্বা দেখতে লাগবে আগামী যত অমিতাভ বচ্চন সিনেমা। তার কারণ কি জানেন? আমি বলেছি বলে রোজ স্কিপিং করে। এই কথাটার কোনো মানে আছে? যে সে লোকটা তো এমনি লম্বা, তাকে তো সিনেমা সবসময় লম্বাই দেখতে লাগবে। তা আমি বলেছি বলে কি ডিফারেন্স হচ্ছে? রেস্ট্রিকশনস লাগাচ্ছে আমেরিকা এমন একটা অবজেক্টের, যে অবজেক্ট গুলো তার কন্ট্রোলেই নেই, অ্যালাউ করছে, রেস্ট্রিকশন লাগাচ্ছে। আরে ভাই, তোকে কে মানে অদ্ভুত কথা। আমি আগের দিন দেখছিলাম প্রচার মাধ্যমে একটা কথা, যে ভারত বিশ্বকাপ জিতেছে, আমেরিকা বলেছে আমরা
পারমিশন দিচ্ছি তোমাকে সেই বিশ্বকাপের সেলিব্রেশন করা, একটা একটা মিম চলছে। পয়েন্টটা হচ্ছে সত্যি তাই, অ্যাজ ইফ কেউ পারমিশন চেয়েছে রেস্ট্রিকশনে, যেটা আমার আয়ত্তাতেই নেই, আমি যেটা পারমিশন দেওয়ার কে? না মেরিটাইম রুট আছে, না এয়ারলাইন রুট আছে, না গ্রাউন্ড রুট আছে, কোনো রুটেই সেখান থেকে যায় না। তো হু ইজ দ্যাট পারসন টু কমেন্ট? কে সে কমেন্ট করার? করছে তার প্রবলেম, আমাকে কেন উত্তর দিতে হবে? আমাকে তাই নিয়ে কেন ভাবতে হবে? চাবাহার পোর্টের ভিতরে ইন্ডিয়া এবং চায়নার ইনভেস্টমেন্ট আছে। চাবাহার পোর্টের রিফিউজালে যা 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 করার প্রয়োজন আছে ইন্ডিয়া করেছে। হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো হবে, কোলাটারাল ড্যামেজ তো হবে, চারিদিকে যুদ্ধ হচ্ছে, কিছু না কিছু ক্ষতি তো হবে। আমার বাড়ির টপ তো ভাঙবে, কিন্তু আমার বাড়িতে আগুন লাগবে। দ্যাট ইজ ডিপ্লোমেসি। একদম। কিন্তু এবার যদি আমরা একটু ভারতের আঙ্গিকে, যে যুদ্ধের আছে ভারত কতটা পড়লো, তেলের দাম বাড়বে যেটা নিয়ে আলোচনা করছিলাম, এবং আমরা দেখলাম যে ভারত মহাসাগর কন্যাকুমারী থেকে ঢিলছোড়া দূরত্বে যে জাহাজটা ইরানের ফিরে যাচ্ছিল সামরিক মহড়া করে, তাকে অ্যাটাক করে দেওয়া হলো। তাহলে কি কোথাও গিয়ে দাঁড়িয়ে ভারতকেও টার্গেট করা হচ্ছে? কারণ আমেরিকা ভারতকে অর্থনৈতিক দিক থেকে শেষ করে দেওয়ার চেষ্টা একটা করেছিল। প্রথমে বলা হলো যে ভারতের অর্থনীতি মৃত অর্থনীতি, তারপর ভারতের ওপর একটা ট্যারিফ চাপিয়ে দেওয়া হলো, আবার সেই ট্যারিফটা চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলেন দেশের মধ্যেই, সেই ট্যারিফটা কমানো হলো, এখন বলছে রাশিয়ার তেল ভারত কিনতে পারে 2 মাসের জন্য। মানে কোথাও গিয়ে কি বারবার টার্গেট সেই ভারতই হয়ে যাচ্ছে, যুদ্ধ হোক বা অর্থনীতি? আচ্ছা, ইন্ডিয়ানা জোন্স কি ইন্ডিয়ান? আর ইন্ডিয়ানা ইউনিভার্সিটি কি ইন্ডিয়া? ইন্ডিয়ান ওশান কি ইন্ডিয়া? এই মানে এই কনসেপ্ট গুলো আসে কোথা থেকে? মানে যা খুশি আমেরিকা বলে দেবে সেটা আমাকে মানতে হবে, বা যে কোনো ন্যারেটিভ আমাদের এখানে লুজ চালিয়ে দেবে সেটা আমাকে মানতে হবে। মেরিটাইম ইন্ডিয়া ওশানের গোটা দায়িত্বটা ইন্ডিয়া নিয়ে বসে আছে। কন্যাকুমারী থেকে ঢিলছোড়া দূরত্বে আছে, ঢিলছোড়া মানে কি সেটা ভারতের আছে নাকি? মেরিটাইম বর্ডার লাইনটা কার? এখানে ইজেড জোন বলে একটা হয়, স্পেশাল ইকোনমিক জোন, যেটা এখানে এখানে মেরিটাইম কন্ট্রোল জোন হয়, এইসবের মধ্যেই নেই। তো সেখানে ভারত কি করবে তার মধ্যে যদি কোনো অ্যাটাক হয়? ভারত যেটা যদি ইন্টেল থাকে ভারত শেয়ার করতে পারে, সেটা করেছে কিনা আমরা কেউ জানি না। কিন্তু ভারতের তো কিছু করণীয় নেই এর মধ্যে, করবেটা কি ভারতের মধ্যে? ভারত কি মানে, আমি ভারতের মেরিটাইমে একটা সিম্পল জিনিস আছে, ভারতের যুদ্ধের জাহাজের উপরে যদি ভারতের ওয়াটার লাইন ক্রস করে কেউ আসে এবং হিট করে, দ্যাট ইজ এ অ্যাক্ট অফ ওয়ার, সেটা যুদ্ধ ঘোষণা করা, তার সাথে এর কোনো সম্পর্ক নেই। আর ইরান যদি মনে করতো যে ভারত সত্যি বিশ্বাসযোগ্য দেশ নয়, তাহলে ইরান তার দেশের জাহাজকে আমাদের এখানে রিফুয়েলিং এর জন্য কোচিতে পাঠাতো না। ইরান জানে যে মেরিটাইম ওয়াইজ ভারত কোনো অপরাধ করেনি, তার জন্যই তারা পাঠিয়েছে। তাহলে এই পর্যায়ে দাঁড়িয়ে